স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক জাতীয় পর্যায়ের সম্মেলন। এ বিষয়ে গবেষণার প্রবণতা, গুরুত্ব ও বহুমাত্রিকতা তুলে ধরা ছিল সম্মেলনের প্রধান লক্ষ্য। এই নিয়েছে আজকের আলোচনা যোগাযোগ পাঠ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান এবং ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ ইউ ল্যাবের সিনিয়র লেকচারার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। স্বাগত আপনাদের। আপনার অনুমতি নিয়ে প্রথমে একটু স্যারকে জিজ্ঞেস করব, বিভাগীয় চেয়ারম্যান হিসেবে এই যে যোগাযোগ বিষয়ক একটা বিরাট বড় কর্মযজ্ঞ হাতে নিলেন। সাধারণত আমাদের ইউনিভার্সিটিগুলি এরকম এক জায়গায় এক ছাদের নিচে সব কয়টা ইউনিভার্সিটিকে আনা এটা একটু ব্যতিক্রমী, এবং একই সঙ্গে যোগাযোগ বিষয়টা নিয়ে গবেষণা বা কি কি কাজ হচ্ছে সেগুলি, এই পুরো পরিকল্পনাটা কিভাবে করলেন এবং সেইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মানে মূল চ্যালেঞ্জগুলি কি ছিল স্যার, যদি আপনার কাছ থেকে শুনি। যেভাবে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আসলে গত এক দশকে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছি। তার মধ্যে IMCR, ICA সেগুলো আছে, এমিকের কনফারেন্স আছে। তো ওই সমস্ত কনফারেন্সে যাওয়ার ফলে যেটা নিজের একটা ইন্টারনাল একটা বিষয় তো উপলব্ধি ঘটে, তো সেটাকে যখন আমাদের কনটেক্সটে মিলিয়ে দেখি যে আমাদের এখানে তো এগুলো অনুপস্থিত, যেটা জাতীয় পর্যায়ের বা আন্তর্জাতিক পর্যায়ের কনফারেন্স, বিশেষ করে আমাদের ফিল্ডে। অন্যান্য ফিল্ডে কিন্তু গত 5-7-10 বছরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কংগ্রেস হচ্ছে, কনফারেন্স হচ্ছে, কিন্তু আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক কনফারেন্স ঠিক নিকট অতীতে আমরা এই জাতীয় দেখিনি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বিষয়ভিত্তিক হয়তো একটি পেপারকে কেন্দ্র করে আমরা সেমিনার করেছি, সেগুলো হয়েছে, বিভিন্ন সময়ে হয়েছে, কিন্তু সেটি হয়নি। তো সাথে সাথে আমার যেটা মনে হলো যে একসময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যয়ন হতো, তাই না? তো সেটা সীমিত পরিসরে ছিল, স্টুডেন্টের সংখ্যা কম, শিক্ষকের সংখ্যা কম, গবেষকের সংখ্যাও কম। কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখলাম যে আমাদের চিটাগং ইউনিভার্সিটি, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সহ অন্যান্য অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি এবং পাশাপাশি প্রায় 8-10টা প্রাইভেট ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যয়ন শুরু হয়েছে। এবং শুরু যে হয়েছে, এটা তো বিশ্ববিদ্যালয়ে কখন একটা বিষয়ের অধ্যয়ন শুরু হয়, যখন আসলে ইন্ডাস্ট্রিতে বা যখন প্রফেশনে যখন তাদের ডিমান্ড থাকে। তো সেই ডিমান্ডটা যেমন কিভাবে হয়েছে, যে আমরা দেখেছি, আপনারা নিজেরাও সাক্ষী, সেটার আপনারা নিজেরা কাজও করছেন, যে সংবাদপত্রের বিশাল একটা জগৎ তো আমাদের ছিলই। তারপরে আমাদের টেলিভিশন মাধ্যম যেভাবে সংখ্যায় এবং কন্টেন্টের দিক থেকে যে ব্যাপকতা লাভ করেছে, পাশাপাশি অনলাইন মিডিয়া, এটা তো সাংবাদিকতার জায়গা। আবার অন্যদিকে গণযোগাযোগের যে বিশাল একটা জায়গা, যে আপনার এনজিওতে, আইএনজিওতে, আপনার পাবলিক সেক্টরে, পাবলিক রিলেশনসের যে গুরুত্ব, এই সব মিলিয়ে যোগাযোগের একটা গুরুত্ব সাংঘাতিক রকমভাবে কিন্তু গত এক দশকে সর্বমহলে এটার উপলব্ধি ঘটেছে। তো সেই উপলব্ধি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো এই প্রোগ্রামগুলো খুলেছে এবং তাদের গ্রাজুয়েটরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবং এই যে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তারা তো নিশ্চয়ই স্ব ক্ষেত্রে কাজ করছে। এবং সেই কাজ করছে কি, তারা নিশ্চয়ই যারা বিশেষত শিক্ষা এবং গবেষণায় আছে এবং অ্যাপ্লাইড ফিল্ডেও আছে, তারা নিশ্চয়ই সেখানে গণমাধ্যমের ইতিহাস, গণমাধ্যমের কন্টেন্ট, গণমাধ্যমের প্রবলেমস, গণমাধ্যমের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে, বিশ্বায়ন, প্রযুক্তি, সব মিলিয়ে আমাদের এই যোগাযোগের প্যাটার্নকে কিভাবে চেঞ্জ করছে, সাংবাদিকতাকে কিভাবে পরিবর্তন ঘটাচ্ছে, নিশ্চয়ই যার যার জায়গায় সে কাজ করছে। এখন এই যে কাজ করছে, এগুলো তো আমাদেরকে শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা যিনি কাজ করছেন সেখানে রেখে দিলে হবে না। আমার যে উপলব্ধিটা হয়েছে, যে আমি হয়তো একজন ক্যাটালিস্টের ভূমিকা আমার হয়তো একটু ছিল, যেহেতু আমি বিভাগের চেয়ার, যে এই ধরনের একটা আইডিয়াকে সামনে নিয়ে আসা, যে হ্যাঁ আমরা একটা কনফারেন্স করতে পারি কিনা। তো আমি প্রথমত আলোচনা করলাম আমার কলিগদের সাথে, সবাই বললো হ্যাঁ এটা তো খুব চমৎকার বিষয়, একটা কনফারেন্স তো হওয়াই দরকার আমাদের। তখন আমার এটা মনে হলো যে আমরা জাতীয় পর্যায়ের করব। সেই জাতীয় পর্যায়ে আমরা সকল বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা উন্মুক্ত কল ফর, যেটা পেপার প্রপোজাল, এটা আমরা উন্মুক্ত রেখেছি, যে এটা সকল বিশ্ববিদ্যালয়, সকল মিডিয়া কর্মী যারা আছে, সকল এনজিও, আইএনজিও, গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছে, সবাই যেন সেখানে দেখে এবং তারা যদি মনে করে যে তারা সেখানে কন্ট্রিবিউট করতে পারবে, তারা সেখানে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করবে, গবেষণা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করবে। তো আমরা সেই বিষয়টি খুব চমৎকার, আমরা সেটার পেয়েছি, সাড়াও পেয়েছি। যেহেতু ইতিমধ্যে আমি যেটা বলছিলাম, যেহেতু আমাদের শিক্ষার বিকাশ ঘটেছে, প্র্যাকটিসের বিকাশ ঘটেছে, অতএব সেখানে কিন্তু একটা তরুণ একঝাঁক মানে গবেষক এবং প্র্যাকটিশনার, তারা কিন্তু এক ধরনের, আমার মনে হয় যে একটা মনোজগতে তাদের একটা প্রস্তুতি ছিল। আমার মনে হচ্ছে এই ইয়ের শেষ পর্যায়ে এসে তাদের মনে হয় এরকম একটা স্পেস তারা খুঁজছিল, যেই জায়গায় তারা তাদের মনের কথাগুলো
অর্থাৎ মনের কথাগুলো তাদের গবেষণার মধ্য দিয়ে যেগুলো তারা ইতিমধ্যে করেছে সেগুলোর প্রকাশ ঘটাবে, সেগুলো উপস্থাপন করবে, এবং তার মধ্য দিয়ে যে আমরা পরিবর্তন প্রত্যাশা করি, কোথায় আমরা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন প্রত্যাশা করি, আমরা ইন্ডাস্ট্রিতে করি, আমরা পলিসি লেভেলে করি, সব জায়গায় তো আমরা পরিবর্তন প্রত্যাশা করি। সেই পরিবর্তন পজিটিভ পজিটিভ পরিবর্তন, যে প্রবলেমগুলো আছে সেগুলো ওভারকাম করা। তো এই যে গবেষণালব্ধ জ্ঞান যেগুলো বিভিন্ন জায়গায় স্ক্যাটারলি ছিল, তো আমার মাথায় যেটা কাজ করেছে এগুলোকে আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে আমরা সেগুলোকে ডেসিমিনেশনের জায়গাটা নিয়ে যেতে পারি কিনা। তো সেই ডেসিমিনেশনের জায়গাটা নিতে গেলে একটা কনফারেন্স, এবং সেটা এক জায়গায় হলে সেটা ভালো, এবং তাহলে সবার মধ্যে এক ধরনের ইন্টারাকশন ঘটে, এবং এটা 2-3 দিন ব্যাপী হলে যেটা হয় যে অনেক পেপার সেখানে উপস্থাপিত হবে, অনেক গবেষকরা আসবে, তাদের মধ্যে ইন্টারাকশন হবে, এবং বিভিন্ন জায়গায় যে পার্সপেক্টিভের যে ভিন্নতা, যে পাবলিক পার্সপেক্টিভ, প্রাইভেট পার্সপেক্টিভ, বিভিন্ন গবেষকদের ইয়াঙ্গারদের পার্সপেক্টিভ, সিনিয়রদের পার্সপেক্টিভ, এই সমস্ত কিছুকে সেখানে পাওয়া সম্ভব। তো এই সব মিলিয়ে আমার আসলে মনে হয়েছে যে এই জাতীয় একটি কনফারেন্স খুব সময়ের দাবি, এবং সেটা করলে আমাদের সেটা করা উচিত বটে আমাদের। এবং সেটা নিশ্চয়ই মানে আপনাদের প্রত্যাশাও পূরণ করতে সক্ষম হয়েছে। আমি বলবো যে আসলে যেহেতু আমি ওয়ান অফ দি অর্গানাইজার্স, সেই হিসাবে আমি বলবো যে প্রথম দিকে কিন্তু আমার একটু আশঙ্কা ছিল। আমার আশঙ্কা ছিল এই কারণে, কারণ আমাদের এখানে তো আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেটা দেখেছি যে এক্সপেরিয়েন্স হচ্ছে এই যে এই জাতীয় বিষয় তো ঘটেনি। তো ঘটেনি কারণ অডিয়েন্স তো লাগে, এবং পার্টিসিপেন্টস তো লাগবে, পেপার প্রেজেন্টার তো লাগবে, সবাই তো সাবমিট তো করতে হবে। আবার অনেক সময় যে আমরা দেখেছি অ্যাপ্রিসিয়েশন তো কাজ করে অনেকের মধ্যে। তো আমার এক পর্যায়ে যখন আমি দেখলাম যে সিএফপি আমরা লঞ্চ করলাম, এবং প্রায় 60-র মতো গবেষক তারা সাবমিট করেছেন অ্যাবস্ট্রাক্ট, আমি তখন ভাবলাম যে ইটস পসিবল, এবং আমরা সেটা ঠিক সায়েন্টিফিক ওয়েতে যেভাবে অ্যাবস্ট্রাক্ট রিভিউ কমিটি করে সেগুলোকে আমরা দেখলাম যে প্রায় অ্যারাউন্ড 50 আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তো তারপরে যখন আসলে আয়োজনের বিভিন্ন লগ্নে বিভিন্ন ক্ষণে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের ছিলই যে ঠিক আছে, হয়তো অ্যাবস্ট্রাক্ট দিয়েছে, কিন্তু আদৌ তারা কনফার্ম করবে কিনা, রেজিস্ট্রেশন কনফার্ম করবে কিনা। আবার আপনি জানবেন যে আমরা হয়তো আমাদের অভিজ্ঞতা হতো সেভাবে দেশীয় পর্যায়ে সেভাবে একটা বড় ধরনের কনফারেন্স বা এতগুলো প্যারালাল সেশন একসাথে চালানো সেই অভিজ্ঞতা নাই। আবার ভলান্টিয়ার্স বা অন্যান্য যারা অর্গানাইজার্স যারা আছে, আমাদের টিম মেম্বার, সবার কাছে এটা একটা নতুন বিষয়। তো নতুন বিষয় করতে গেলে একটা আশঙ্কা থাকে, চ্যালেঞ্জ থাকে, কিন্তু আমার যেটা ছিল যে পরিকল্পনা যদি ঠিকমতো করা যায় সেটা সম্ভব। এবং আমি ক্লোজিংয়ে আমি বলছিলাম যে প্রথম দিন যখন শেষ হয়ে গেল কনফারেন্সের, আমি ফেসবুকে এক লাইন লিখেছিলাম, সেটা হলো যে ভেরি হ্যাপি উইথ দি ফার্স্ট ডে অফ দি কনফারেন্স, থ্যাংক ইউ ডিয়ার অল, প্রথম দিন। আর দ্বিতীয় দিন তখন আমি হাম্বল গ্র্যাটিটিউড সবার প্রতি প্রকাশ করলাম, এবং আমি ক্লোজিংয়েই বলেছিলাম যে মানে যেটা বলছিলাম যে 100%, আমি তার চেয়েও বেশি, আমার পরিকল্পনার যে 100%, আমার মনে হয় 100%-এর চেয়ে বেশি আমি অবশ্যই স্যার, এবং এটা সামনেও চলবে সেটাই আমরা আশা করি। আমরা একটু গীতা আপার কাছ থেকে জানতে চাইব। আপা, দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো আসলে নতুন জ্ঞানের অনুসন্ধানটাই মূল কাজ, সেই মূল কাজটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয় না, এবং নতুন জ্ঞান যে অনুসন্ধান হচ্ছে সেটার একটা বড় প্রমাণ থাকে এই ধরনের কনফারেন্সগুলিতে, যেখানে মানুষ তার নতুন আইডিয়া নিয়ে আসে, সেটার চর্চা আমাদের এখানে তুলনায় অনেক কম। আপনি যেহেতু সারা পৃথিবীতেই যান এবং দেখেন, সেক্ষেত্রে একটু জানতে চাই যে আসলে চর্চাটা কম, এটা কি চর্চাগুলিকে এক জায়গায় আনা হয় না বলে কম মনে হয়, নাকি অন্য কোনো সত্যিকার অর্থেই গবেষণা আমাদের এখানে কম হচ্ছে? আমি যদি অন্যান্য জায়গার সাথে তুলনা করি, অন্যান্য বেশিরভাগ দেশের সাথেই তুলনা করি, আমাকে বলতেই হবে যে গবেষণাই আমাদের কম। এবং বিশেষ করে যোগাযোগ ও সাংবাদিকতায়, যোগাযোগ ও সাংবাদিকতা অত্যন্ত এটা তো খুবই ইন্টারডিসিপ্লিনারি। তো যে কোনো ক্ষেত্রেই বিকাশের জন্য আসলে তো গবেষণা করা দরকার, যে কোনো জ্ঞানক্ষেত্র বিকাশের জন্য গবেষণা করা দরকার। সেই এই ইন্টারডিসিপ্লিনারি বলে এই গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনেকগুলো ক্ষেত্র এসে মিশেছে, সে কারণে কিন্তু আমাদের চ্যালেঞ্জও অনেক বেশি। আর আরেকটা যেটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে সেটা হচ্ছে যে একেবারেই পুরো কিন্তু আমাদের মনোজগৎ তৈরি করে যোগাযোগ এবং সাংবাদিকতা হচ্ছে যে যেটা সাধারণ মানুষের সাথে, যারা পলিসি মেকার, যারা মিডিয়া, তাদের যোগাযোগ। কাজে সাংবাদিকরা কিভাবে কাজ করছেন, এই মিডিয়া কিভাবে কাজ করছে, কিভাবে আমরা তথ্য পাচ্ছি, কিভাবে আমাদের পুরো ওয়ার্ল্ড আমাদের সামনে নির্মিত হচ্ছে এন্টারটেইনমেন্ট মিডিয়া দিয়ে, পুরো কালচারে কি কি ধরনের প্রভাব আছে, প্রত্যেকটা জিনিস একেবারেই নিখুঁতভাবে দেখার বিষয়। এবং এই গবেষণার ক্ষেত্রে এই যে মাস মিডিয়া এবং
এবং এখন যেহেতু নিউ মিডিয়া চলে এসেছে, এই গবেষণার ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে গবেষণা হয়। তো এই আমি আমাদের কালচারের দিক থেকে আমি দেখেছি যে কোনোভাবে নানাভাবেই এই গবেষণা ঠিক ততোধিক এনকারেজ নয়। এবং আরেকটা হয়তো সামান্য একটু সমস্যা আমার মনে হচ্ছে যে যেটা এখানে প্রভাব বিস্তার করতে পারে, সেটা হচ্ছে কোনোভাবে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিও, আমরা যদি কালচার ফিল্ডে গবেষণা দেখি, কালচার ইন্ডাস্ট্রিতে যদি যে যতগুলো আমরা গবেষণা দেখি পৃথিবীর যে কোনো জায়গায়, যেমন একাডেমিকরা গবেষণা করেন তেমনি কিন্তু ইন্ডাস্ট্রি গবেষণা করে। এবং ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ থাকার জন্য, কেননা মিডিয়া ইন্ডাস্ট্রি হচ্ছে একেবারেই দৈনন্দিন জীবনের সাথে যুক্ত এবং প্রতিযোগিতামূলক, তাকে জানতে হচ্ছে যে দর্শক কি চায়, কি পছন্দ করে, নতুন সে কি দিতে পারে, তাকে অতীত সম্পর্কে জানতে হয়, তাকে ভবিষ্যৎ কি হবে সেটা কনস্ট্রাক্ট করতে হয়, তাকে বর্তমান সম্পর্কে তো জানতে হয়। তো আমাদের দেশে কিন্তু এটাও মানে চোখে পড়ার মতো ব্যাপার যে ইন্ডাস্ট্রি থেকে কিন্তু গবেষণা হয় না। এবং অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে যেটা আপনি বলছেন যে যেটা আমরা দেখি যে অন্যান্য দেশে কিন্তু আমার একাডেমিক বন্ধুরা, যেমন একাডেমিক গবেষণা প্রচুর আছে, একাডেমিক নিজস্ব প্রচুর কাজ করার রয়েছে, ক্রিটিসিজমের দিক থেকে, পলিসি মেকিং এর দিক থেকে নানা ধরনের কাজ করার দরকার রয়েছে, তেমনি ইন্ডাস্ট্রিতেও কিন্তু তারা মানে নিয়মিত ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থেকে গবেষণাগুলি করেন, অর্থাৎ ইন্ডাস্ট্রি গবেষণাগুলি করার একটা বড় ভূমিকা নেয়। তো সেটাও আমার মনে হয় যে প্রথম মানে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির দিক থেকেও দেখবো যে এই দুর্বলতাটা রয়েছে, যে এই গবেষণা যে করা দরকার। এবং একাডেমিয়াতেও যতখানি গবেষণা যে আসলে হচ্ছে না তা না, আমাদের গবেষণা কোর্স রয়েছে, এবং যেহেতু মিডিয়া গবেষণা খুব ইন্টারেস্টিং, এমনকি জ্ঞানের দিক থেকেও খুবই ইন্টারেস্টিং কিন্তু একটা গবেষণার ক্ষেত্র। এবং শুধুমাত্র কিন্তু ম্যাস কমিউনিকেশন এবং জার্নালিজম না, মিডিয়া গবেষণা প্রত্যেকটি ফিল্ড কিন্তু মিডিয়া গবেষণা করে। চিন্তা করে দেখেন যে পলিটিক্যাল সায়েন্স জানতে চায় মিডিয়াতে কি নিয়ে আলাপ হচ্ছে, হ্যাঁ, অ্যানথ্রোপোলজি জানতে চায়, সোশিওলজি জানতে চায়, মানে মিডিয়া যেহেতু আসলে আমাদেরকে তৈরি করে, সেহেতু এমন কোনো ফিল্ড নেই, মার্কেট বিজনেস তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট জানতে চায় মিডিয়া সম্পর্কে। তো কাজেই এই যে এই আগ্রহ থেকে কিছু মাত্রায় আমাদের যে গবেষণা হয় না তা না, কিন্তু সেখানেও আমাদের যে গবেষণা এটা বাড়ানোর জন্য যে সাপোর্ট, সেটা যেমন একাডেমিক্যালি যে সাপোর্টটা আসতে হবে, গবেষণা করার জন্য যে অর্থনৈতিক এবং অন্যান্য সাপোর্ট লাগে, আমার মনে হচ্ছে সেই সাপোর্টটাও খানিকটা কম। এখনো পর্যন্ত যে গবেষণাগুলি হয়েছে সেগুলি আমরা দেখব যে বেশিরভাগই নিজেরা, বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরা সেলফ ফান্ডেড গবেষণা করেছে, আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সাপোর্ট এখন পাওয়া যাচ্ছে। হয়তো এই সমস্ত মিলেই এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেটা গবেষণার ক্ষেত্রে একটা দুর্বলতা থেকে গেছে আমাদের। এবং এই ক্ষেত্রে মনে হয় আপা, যদি এরকম হয় যে যারা মিডিয়া অর্থাৎ প্রফেশনালস আছে এবং যেই ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা যদি প্রতিষ্ঠানের সঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারেন, তাহলে হয়তো দুই পক্ষই অনেক লাভবান হবে। ওই জায়গাটায় আসলে কাজ করার ক্ষেত্রটা একেবারেই আনএক্সপ্লোরড রয়ে গেছে এখনো পর্যন্ত। আমরাও এটা ফিল করি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ধরেন, আমি একটা বিরতিতে যাব কিন্তু এইটা বলেই যেতে চাই যে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের মিডিয়া, আমি যতটুকু দেখি, আমরা হোয়াটে আছি। আমরা জানি যে 6টা প্রশ্ন নিয়ে আমাদের কারবার, সেখানে হাউটা নিয়ে আমরা একেবারেই পারছি না। এখন এইটা কেন পারছি না সেটার উত্তর কিন্তু আমি আর দিতে পারবো না, তখন আমাকে যেতে হবে আপনাদের কাছে যে তুমি এই জায়গাগুলি ফিক্স করতে পারতেছো না, এই জন্য হাউটা তোমার হচ্ছে না। কিন্তু এইটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের সব কিছু, আমরা বলে কিন্তু সব কিছু সারফেস, মানে আসলে হোয়াটের মধ্যে আমরা আছি, এটার থেকে কোনোভাবেই উত্তরণ হতে পারতেন। আপা, আমরা বিরতির পরে ফিরে আসবো সাজ্জাদ ভাই আপনার কাছে, যে এই যে এইখানে আপনার একটু অবজারভেশন জানতে চাই, যে যেহেতু আপনার দুদিকেই বিচরণ, একদিকে ইন্ডাস্ট্রি এবং আরেকদিকে ফ্যাকাল্টিতে, সো ওইখানে আসলে ব্রিজের সম্ভাবনাটুকু কতটুকু এবং সেক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত আছি। একটা বিরতির পর ফিরে আসছে আজকের বাংলাদেশে, যাচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাজ্জাদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই প্রথমে একটু যে মানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে ব্রিজটা কীরকম দেখছেন, সম্ভাবনা কতটুকু? অলরেডি গীতা ম্যাডাম হচ্ছে যে বললেন যে আসলে আমাদের কোনো ব্রিজ নাই। এখন এই নাইটা কেন সেটারও একটা আলোকপাত করার চেষ্টা করছেন, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এটা জানি যে এটা থাকতে হবে বা এটা কোনো একটা পর্যায়ে আনতে হবে, না হলে কি হবে, আমরা এই এখন যে সিচুয়েশনটা দেখছি এই সিচুয়েশনেই আমরা পড়ব। আমি রিসেন্টলি হচ্ছে যে
দিল্লিতে একটা কনফারেন্সে গিয়েছিলাম। মানে আমি খুবই নতুন একজন হচ্ছে যে গবেষক, একটা রিসার্চ পেপার মানে পাবলিশ হয়েছে, কিন্তু আমি ইন্ডিয়াতে কনফারেন্সটাতে যেটা দেখলাম, মানে আমি কিছুটা বিস্মিত হয়েছি যে প্রচুর পরিমাণে স্কুল টিচার, কলেজ টিচার এবং প্র্যাকটিশনার, সেইটা একাডেমিকের চেয়ে মানে 3/1 যদি একাডেমিয়া থাকে, 3/2 হচ্ছে যে অন্যান্য ফিল্ডের এবং প্র্যাকটিশনার, তারা কিন্তু হচ্ছে যে এই গবেষণা পেপারগুলো উপস্থাপন করছে। তার মানে হচ্ছে তারা ভেরি মাচ এঙ্গেজ ইন রিসার্চ। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা যেটা বলো যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই গবেষণাটা একটু উপেক্ষিত। আমাদের হচ্ছে যে প্রয়োজনের জন্য হচ্ছে যে আমরা নিজেরা গবেষণা নিজেদের বিভিন্ন প্রয়োজনে করি, কিন্তু হচ্ছে যে ঠিক শিক্ষার বিস্তার এবং নতুন জ্ঞানের অন্বেষণ, সেইটার যে উদ্দেশ্যে আমরা গবেষণা করছি, সেটাও আমার কাছে মনে হয় না। এবং আরেকটা জায়গা হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রি না আসলে কি হবে, যে গবেষণা করতে একটা অর্থ লাগে। যখনই হচ্ছে যে আমরা কন্টেন্টের বাইরেই যখন হচ্ছে ফিল্ড লেভেলে গবেষণা করতে যাব, একটা অর্থের প্রয়োজন। এই অর্থটা আসবে কোত্থেকে? আমি হচ্ছে যে এই কনফারেন্সের শুরুর দিকে হচ্ছে যে একজন নতুন গবেষকের একটা ফেসবুক স্ট্যাটাস দেখতেছিলাম। আমি একটু উল্লেখ করতে চাই, কারণ তার মানে স্ট্যাটাস ছিল এরকম যে হচ্ছে যে তিনি তার প্রথম পেপারটা প্রেজেন্ট করতে যাচ্ছে এই কনফারেন্সে, কিন্তু ইন দ্য মেইন টাইম সে দেশের বাইরে 2টা কনফারেন্সে এই পেপারটা অ্যাকসেপ্ট হওয়ার পরও প্রেজেন্ট করতে পারে নাই, কারণ হচ্ছে তার ফান্ড ছিল না। এখন এই ফান্ডের দায়িত্ব কে নেবে? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয় সেখানে তাকে এনকারেজ করা দরকার ছিল, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই মানে প্রক্রিয়াটাই তৈরি হয় নাই। এখন যদি হতো যে একজন নতুন গবেষক তার পেপারটাকে নিয়ে কোথাও যেতে না পারে, সেটা বাকিদের মধ্যে ডিসিমিনেট করতে না পারে, তাহলে হচ্ছে যে সে তো হচ্ছে যে একটা পর্যায়ে হতাশ হবেই। এবং তখন তার সেই তাহলে আমাদের কি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমরা উৎসাহ দিচ্ছি না, আমরা ইন্ডাস্ট্রি থেকেও উৎসাহ পাচ্ছি না, ফলে আমাদের এখানে গবেষণা আসলে একটা যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যেতে পারছে না। এবং এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, খুব দ্রুতই বের হয়ে আসতে হবে, না হলে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কটা দিন দিন হচ্ছে যে এই শিক্ষার যে উপকরণগুলো আছে সেগুলোর সাথে দূরত্ব শুধু বাড়তেই থাকবে। আমরা যা শিখবো তা যখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে যাব তখন দেখবো যে এর সাথে মিল পাচ্ছি না, এবং সেটাই হচ্ছে। আমি দীর্ঘদিন হচ্ছে যে প্রফেশনাল কেরিয়ার ছিল, সেখানে কাজ করতে যেয়ে দেখছি, এবং এখনও আমি দেখি। গতকালকে আমার নিজের স্টুডেন্টের একটা স্টেটাস দেখলাম, ক্লাসে কি পড়লাম এখন কাজ করতে এসে কি দেখছি। তার মানে এই ফারাকটা হচ্ছে কেন? কারণ আমি হচ্ছে যে প্রপার ইন্ডাস্ট্রিটাকে বুঝতে পারছি না, কারণ ইন্ডাস্ট্রিকে বোঝার জন্য আমার যে গবেষণা দরকার ছিল সেটা আমি পাচ্ছি না। আমি যেই পার্টটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে দিচ্ছি সেটা কোত্থেকে পেয়েছি? আমি হয় ইউরোপ থেকে পেয়েছি, না হচ্ছে অন্যান্য দেশ থেকে পেয়েছি। তাদের গবেষণা উপাত্ত আমি আমার প্রেক্ষিতে ব্যবহার করছি, কিন্তু আমার প্রেক্ষিতে সেটা কতটা জরুরি বা প্রযোজ্য কিনা সেই আসপেক্টটা কিন্তু আমরা বিবেচনায় নেই নাই। অবশ্যই, কারণ এখানে ইন্ডাস্ট্রি, যেমন একটা ছোট্ট কথা বলি আপা, আমাদের কোনো কোথাওই কিন্তু আমাদেরকে বলে দেওয়া হবে যে সেলফ সেন্সরশিপ খুব খারাপ, এটা থেকে দূরে থাকতে হবে, কিন্তু দিস ইজ এ রিয়েলিটি। তাহলে আমি এটাকে কিভাবে ওভারকাম করে, আমার তো একটা কোয়ালিটি থাকতে হবে যে আমি সেলফ সেন্সরশিপের একটা পরিবেশের মধ্যে থেকেও আমি তথ্য দিয়ে যাবে মানুষকে, সেটা কিন্তু আমি জানি না। তার মানে এটা আমাদের এখানে রিয়েলিটি, এটা অস্বীকার করার কিছু নাই। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের অনেক দিন যেতে হবে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটায় দেখি। একটা হঠাৎ মানে মনে হলো স্যার, এই ক্ষেত্রে একটু আবার ফিরে যেতে চাই কনফারেন্সের জায়গাটিতে। যে কনফারেন্সে যেই আপনি বলেছেন যে অনেক ডাইভার্স গ্রুপ ছিল, সেইখানে তরুণদের কিরকম দেখেছেন আপনি তাদের পেপার অ্যান্ড আদার্স, মানে আমরা নতুন কিরকম গবেষক পাচ্ছি, তাদের আগ্রহ? না, আমার মনে হয় যে এই 45টি পেপার উপস্থাপিত হয়েছে, এগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু তরুণ গবেষকদের। আমাদের প্রবীণ গবেষক যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লেভেলের এরকম গবেষকদের পেপার কমই ছিল। তো সেই দিক থেকে যে ডাইভার্সিটির কথা বলছেন আপনি, আমরা একটা ঘোষণা দিয়েছিলাম কনফারেন্সের শেষে ক্লোজিংয়ে, যে আমাদের যে অবজারভেশন এই 45টি অধিবেশন চলার পরে, 15টি অধিবেশন 45টি পেপার চলার পরে, সেটা আমরা দেখেছি যে গণমাধ্যম এবং গণযোগাযোগ বিষয়ক গবেষণার কিন্তু বহুমাত্রিকতা লাভ করেছে। সেই বহুমাত্রিকতার দিক থেকে আমরা বিশ্বভিত্তিকভাবে যদি বলি আমরা, তাহলে সেখানে আমরা গণমাধ্যম ও জেন্ডার যেমন আছে, সাংবাদিকতার সমালোচনামূলক, অর্থাৎ সাংবাদিকতার প্রবলেম এবং তাদের ডিলেমা, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন যে সেলফ সেন্সরশিপ
যে সেটা আমি কীভাবে ওভারকাম করবো, এই ধরনের মার্কেটের সাথে সাংবাদিকতার যে আন্তঃসম্পর্ক, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিকতাকে কেন্দ্র করে আমাদের পেপার ছিল। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের তরুণ গবেষকদের বেশ কিছু পেপার ছিল। কয়েকটা পেপার আমার খুব মনোযোগ আকর্ষণ করেছে। একটি হচ্ছে যেমন ব্রোশিওর, যে ব্রোশিওর নিয়ে গবেষণা গণমাধ্যম ফিল্ডে আমাদের এখানে কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, জাহিদ আপনি জানেন, নিজেও আপনি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন, সেটা হচ্ছে আমাদের গবেষণাগুলো আসলে এই সেকেন্ড ওয়ারের পরে এই উন্নয়নশীল দেশগুলোতে গণমাধ্যম শিক্ষার প্রবেশটাই ঘটেছিল আসলে উন্নয়নে কি করে যোগাযোগকে ব্যবহার করা যায় সেই বিষয়কে সামনে রেখে। তো সেই জায়গায় কিন্তু পরবর্তী সময়ের গবেষণা দীর্ঘকাল ওই জায়গাটায় ছিল, কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে গিয়ে যে আপনার যে বিভিন্ন আসপেক্টে গবেষণা করা যায় সেই বিষয়গুলো কিন্তু 90-এর দশক থেকে আস্তে আস্তে শুরু হয়েছে এবং 2000-এ এসে এটা আরও বহুমাত্রিকতা পেয়েছে, কারণ প্রযুক্তি তখন এসে গণমাধ্যমকে ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছে। তো সেই জায়গায় এখন আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা অনেকগুলো দেখেছি। ব্রোশিওর নিয়ে যেটা বলতে আমি চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ব্রোশিওরে সিটি লাইফ, সিটিস্ক্যাপ এগুলো কেমন, এই সমস্ত বিষয় নিয়ে একটা ইন্টারেস্টিং গবেষণা একজন উপস্থাপন করেছে। আবার আরেকটা আমি দেখেছি যে আপনার এই যে আমরা সংবাদপত্রের কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা টেলিভিশনের কন্টেন্ট নিয়ে কাজ করি, কিন্তু আমাদের একজন তরুণ গবেষক কাজ করেছে আপনার এই যে আমাদের রসাত্মক যেই ইয়েগুলো সাপ্লিমেন্টারিগুলো আছে আপনার, যেমন রসালো, প্রথম আলো, এরকম 4-5টা ইয়ে নিয়ে, সেগুলোর মধ্যে আপনার জেন্ডারের বিষয়টা কিভাবে আসছে, ওই কৌতুকের মধ্যে হাস্যরসাত্মক যে বিভিন্ন কন্টেন্টগুলো থাকে সেগুলোর মধ্যে কিভাবে আসছে। তো এই সমস্ত দিক থেকে দেখতে গেলে যে আপনার সোশ্যাল মিডিয়া, টেলিভিশন নিয়ে আমাদের পেপার ছিল, সংবাদপত্র তো বললাম, সাংবাদিকতা, মিডিয়া অ্যান্ড জেন্ডার, আপনার মাইনরিটি অ্যান্ড জেন্ডার, এইভাবে আমরা দেখেছি যে বেশ কিন্তু বহুমাত্রিকতা পেয়েছে। ওই শুধু উন্নয়নমুখী যে উন্নয়নকে ত্বরান্বিত করা বা উন্নয়ন সাংবাদিকতা বা উন্নয়ন যোগাযোগ ওই জায়গায় আর থাকেনি, এটা বিভিন্ন সেখানে সাংস্কৃতিক পার্সপেক্টিভটা বড় হিসেবে এখানে কিন্তু চলে আসছে গবেষণার মধ্যে। তো সেই বহুমাত্রিকতার জায়গা থেকেই তারপরেও যেটা আপা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের তো তৃপ্ত হওয়ার মতো কিছু নাই, আমরা হয়তো প্রথম বলেই এই উপলব্ধি আমাদের, আমি এটাও কিন্তু বলে নিতে চাই যে প্রথমেই যেহেতু একটা স্পেস ছিল না প্রকাশ ঘটানোর, সেই প্রাথমিক যে ইয়েটা বিগ পুশ যেটা আমরা এখানে পেয়ে গেছি, যে সবাই এসে জড়ো হয়েছেন, প্রাথমিকভাবে সবাই উপস্থাপন করেছেন বলে আমরা একটা বহুমাত্রিকতা পেয়েছি। কিন্তু তারপরেও তো আমাদের জটিলতা, আমাদের সমাজের, আমাদের গণমাধ্যমের, আমাদের শিক্ষার, সেখানে প্যাডাগজিক্যাল বিভিন্ন প্রবলেম অনেক কিছু আছে। এবং বিশ্বায়নের কথা তো আমরা প্রায়শই বলি, যেটা আমাদের সমস্ত কিছুকে উলটপালট করে দিচ্ছে। আর প্রযুক্তি তো প্রতিনিয়ত আমাদের জন্য চ্যালেঞ্জ। আপনার টেলিভিশন ইন্ডাস্ট্রি প্রথম দিকে যেটা বেরিয়েছিল সেটার সাথে যদি আজকে যেটা বেরিয়েছে তার প্রযুক্তিগত দিক আমরা বলি, তাহলে রাতে দিনের পার্থক্য। তো এই সমস্ত বিষয়ের আলোকে কিন্তু নিত্য নতুন গবেষণার উপর আমরা ওখানেও গুরুত্ব আরোপ করেছি, সেই বিষয়গুলোর প্রয়োজন আছে। কিন্তু একটি বিষয়ে আমি খুবই আশাবাদী, সেই জায়গা হচ্ছে যেটা আপনি শুরু করেছিলেন যেভাবে, যে তরুণ গবেষকদের শুধু বয়সে তরুণ তারা নয়, তাদের চিন্তা ভাবনায় সেটার কিন্তু প্রকাশ আমরা দেখতে পাই, যে উর্বর মস্তিষ্কের প্রতিফলন আমরা সেখানে দেখতে পাই। কারণ বিষয় বৈচিত্র্যের দিক থেকে তারা ওই ম্যাক্রো জায়গা থেকে একসময় যেটা চিন্তা ভাবনা করা হতো ম্যাক্রো দিক থেকে, কিন্তু তারা মাইক্রোস্কোপিক, মাইক্রো অ্যাসপেক্টও বিভিন্নভাবে যোগাযোগীয় যে বিষয়গুলো আছে আমাদের আন্তঃব্যক্তিক যোগাযোগ থেকে শুরু করে, যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে প্রসঙ্গক্রমে বলছে, সোশ্যাল মিডিয়ায় একজন বলছেন যে সামাজিক মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ড, সেটাই তো আমরা সামাজিক মাধ্যম কি করে অসামাজিক হয়ে ওঠে, আমার কাছে খুব চমৎকার ব্যাপার কিন্তু উপস্থাপন করেছে। তো এই সব মিলিয়ে আমরা বলবো যে আপনার তরুণদের মধ্যে গবেষণার প্রবণতা বেশ এখন একটা পরিলক্ষিত হচ্ছে। দরকার নার্স, তাদেরকে নার্সিং করা, আসলে প্রপার যেটা বলছিলেন আপা এবং সাজ্জাদ সাহেব বলছিলেন যে কি করে আমরা একটা গ্রাউন্ড তৈরি করব, কি করে আমরা সেটাকে টিকিয়ে রাখতে পারবো। হয়তো দেখা যাবে যে যদি আমরা সেটা না করি, এই যে একটা ফার্স্ট বিগ পুশ যেটা আমাদের তৈরি হলো সেটা হয়তো আবার জিমে যেতে পারে। এই জন্য আমাদের সার্বিক আসলে কর্মপরিকল্পনা প্রয়োজন আছে। যারা যেখানে আছি, আমরা শিক্ষাক্ষেত্রে যারা আছি, যেটা আপা বলছিলেন যে মাইটি ট্রায়াঙ্গেল, আমি আরেকটা টক শোতে বলছিলাম যে মাইটি ট্রায়াঙ্গেল বলতে বোঝাচ্ছি আমি একদিক দিয়ে আছে নলেজ জেনারেট করার জন্য ইউনিভার্সিটি, যেটা একদম ট্র্যাডিশনালি ক্লেম করা হয় যে ইউনিভার্সিটি শুধু নলেজ জেনারেট করে এবং তারাই ভ্যালিডিটি দেয়, তারাই সমস্ত কিছু করে। কিন্তু তার বাইরে গিয়ে যেটা মার্কেট ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে কিন্তু গভর্নমেন্টও একটা সেই মাইটি ট্রায়াঙ্গেলের একটা। অতএব এই তিনের সমন্বয় আমি বলবো, গভর্নমেন্ট বাইরের দেশে কি হয় সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোকে ইউটিলাইজ করে যে আমার দিজ আর দ্য পলিসি প্রবলেমস, দিজ আর দ্য প্রবলেমস উই আর হ্যাভিং ইন দিস ফিল্ড, দ্যাট ফিল্ড, সেভাবে গভর্নমেন্ট ইয়ে করে, ইউনিভার্সিটি সেখানে কন্ট্রিবিউট করে, শিক্ষকরা কন্ট্রিবিউট করে, অন্যদিকে ইন্ডাস্ট্রিও কিন্তু ইউনিভার্সিটি টিচারদের এক্সপার্টিস তারা গ্রহণ করে। তো এই মাইটি ট্রায়াঙ্গেলকে যদি আপনি এক জায়গায় সমন্বয় ঘটাতে পারেন, তাহলে এই যে তরুণ গবেষক আমরা বলছি যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেই জায়গায় এই তরুণ গবেষকরা তো আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ। অতএব এই মাইটি ট্রায়াঙ্গেলের যদি আপনি ইউটিলিটি
তাদের কাছ থেকে যদি আপনি দেশকে জাতিকে আপনি বেনিফিটেড করতে চান প্রত্যেক ফিল্ডে, তাহলে কিন্তু এই একটা আমাদের গ্রাউন্ড তৈরি করার বিষয় আছে। আপা আরও একটা বিরতিতে যাব, আপনার কাছে ফিরে আসব, কিন্তু যে বিষয়টা নিয়ে ফিরে আসতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে রিসার্চ, অবশ্যই রিসার্চ মাইন্ড তৈরি করা একটা আলাদা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কেই নেতৃত্ব দিতে হবে, কিন্তু একই সঙ্গে এই যে ইন্ডাস্ট্রির সঙ্গে একটা একসঙ্গে কাজ করার প্রবণতা, এবং একই সঙ্গে যেটা আরও বেশি মনে হয় যে চ্যালেঞ্জিং সেটা হচ্ছে যে আমরা জাতি হিসেবে যখন একটু ডেভেলপমেন্ট বাড়ছে, আমরা জানি যে কমিউনিকেশনের দিক থেকে আরও বেশি চ্যালেঞ্জ, কারণ তখন সমাজের নানান রকম টানাপোড়েন শুরু হয়, মানুষের মধ্যে নানান রকম টানাপোড়েন শুরু হয়। এটা অ্যাড্রেস করার জন্য কমিউনিকেশন যে একটা বড় টুল, সেটা আমরা এখনো পর্যন্ত আমাদের পলিসি লেভেল থেকে এটাকে অ্যাকনোলজি পাই নাই। সেই জায়গাটায় অনেক বেশি জরুরি, এবং সেটা হয়তো গবেষণার মাধ্যমে এটা আরও বেশি করা সম্ভব। এই বিষয়গুলি নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে আরও একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক গীতিয়ার নাসরিন, আপনার কাছে আবার ফিরে আসছি যে মূলত বলছিলাম যে রিসার্চ মাইন্ড তৈরি করার ক্ষেত্রে সেই জায়গাগুলিতে আমরা কতটুকু আসলে শিক্ষার্থীদের বা অন্যদেরকেও, কারণ একটা হচ্ছে যে রিসার্চ আমি কেন করব সেটার উত্তর জানা আছে কি? এটা একটা বড় চ্যালেঞ্জ আসলে। এই চ্যালেঞ্জটা মানে রিসার্চ, গবেষণা এবং উৎসুক একটা মনোভাব তৈরি করা, প্রশ্নের উত্তর আমি চাই, এই মনোভাবটি তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। এই জন্য যে আমরা আসলে প্রথম কথা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন করতে শেখানো, প্রশ্ন করার মানসিকতা তৈরি করা, সেটা কিন্তু প্রত্যেকটা লেভেলেই করতে হবে। যে প্রশ্ন করতে, আমি একটা সমস্যাকে দেখতে জানবো, প্রশ্ন করতে জানবো, সেটা অনেক সময় আমরা দেখবো যে মুখস্থ করা ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে প্রশ্ন করার ব্যাপারটি নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমি বিশ্ববিদ্যালয় লেভেলে গবেষণা পড়াচ্ছি, গবেষণা পদ্ধতি পড়াই, এবং এই জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি যে গবেষণা জিনিসটি তার সব ক্ষেত্রেই লাগবে। গবেষণা হচ্ছে সিস্টেম্যাটিক্যালি নলেজ গ্যাদার করা, তাই না? একটা জিনিসকে সিস্টেম্যাটিক্যালি দেখতে পারা, এবং সেটা সে যদি রিপোর্টার হয় তাহলেও কিন্তু তার গবেষণা করার প্রয়োজন হয়। সে যেখানেই যাক না কেন, তার এই যে ক্রিটিক্যাল মাইন্ড যেটা তৈরি হচ্ছে, সে তথ্যগুলোকে সিস্টেম্যাটিক্যালি সাজাতে দেখছে, যে কোনো জায়গায় তার গবেষণা লাগবে। কিন্তু ঘটনা যেটা হয়ে দাঁড়ায়, যেটা যেহেতু এটা আমার প্রতি বছরের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে এই গবেষণাটি যে করবে, সেই গবেষণার আসলে ফলাফল সে কিভাবে পাবে সেটা সম্পর্কে তার একটা কিন্তু অনিশ্চিতি থেকে যাচ্ছে। যেমন সে যদি না দেখে তার চারপাশে যে গবেষণার গুরুত্ব দেওয়া হচ্ছে, এই জিনিসটা যদি সে না দেখে, তাহলে সে আসলে গবেষণা করবে কেন? এখন যেমন ক্লাসে হয়তো তাকে আমি বাধ্য করছি একটা জিনিস নিয়ে গবেষণা করতে, যেহেতু তার এটা কোর্স রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা অর্থাৎ গবেষণার প্রয়োজনীয়তাটা যদি প্রতিষ্ঠা না করা যায়, তাহলে কিন্তু সে যখন ওই কোর্সের জন্য বাধ্য না হচ্ছে, বাধ্য করে ছাড়া কিন্তু আমি আসলে উৎসুক গবেষক এই মনোভাবটাই তৈরি করতে পারছি না, যে সে যেখানে যাবে সেখানে গবেষণা করবে। এবং মিডিয়াতে ঠিক এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে একাডেমিয়াতে, তার মানে একাডেমিয়াতেও তাকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেটা একটা উৎসুক মনোভাব এবং সিস্টেম্যাটিক্যালি তথ্য দিতে পারার প্রয়োজনীয়তা, এবং শুধুমাত্র অ্যাপারেন্টলি যে সারফেস লেভেলে যা দেখছে সেটা নিয়ে একটা পণ্ডিতের মতো কমেন্ট না করে দিয়ে, যে তাকে সিস্টেম্যাটিক্যালি একটা বিষয় দেখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় লাগবে এই গবেষক মনোভাব তৈরি করা। এটা একাডেমিয়ার দায়িত্ব। কিন্তু আর সবারই দায়িত্ব, যেটা মাইটি ট্রায়াঙ্গেলের কথা বলছিলেন কিছুক্ষণ আগে প্রফেসর মফিজ, যে তার মানে হচ্ছে তাকে এটা অ্যাপ্লাই করার জায়গা থাকতে হবে। এখন যদি আমরা রিলেটেড হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই, পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি, যেটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন, যে মিডিয়া ইন্ডাস্ট্রি কিন্তু গবেষণা না করে সিদ্ধান্ত নিচ্ছে। এটা পাঠক, এবং আমাদের খুব পরিচিত একটা কথা আছে, এটা খায়, পাঠক খায়, এটা দর্শক খায়, এটা অর্থাৎ আমরা দর্শক, পাঠক, এই সবাইকে, অডিয়েন্সকে আমরা একটা প্যাসিভ জনগোষ্ঠী হিসেবে দেখি এবং মনে করি যে আমরা যেটা দেব তারা সেটা গ্রহণ করবে। যেটা আমরা দেখবো যে আসলে কম্পিটিটিভ মিডিয়া ইন্ডাস্ট্রিতে এটা একটা
মানে অচিন্তনীয় একটা ব্যাপার, যে তারা পাঠককে জরিপ করছেন না, পাঠক সম্পর্কে জানতে চাচ্ছেন না, তার প্রয়োজন জানতে চাচ্ছেন না। এটা একটা অচিন্তনীয় ব্যাপার। কিন্তু আমরা দেখব যে এইভাবেই আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি, যেহেতু আমাদের এখানে কোনো জায়গায় প্রশ্ন করার ব্যাপারটি এস্টাবলিশ করা হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আমরা এটি করতে পারবো ততক্ষণ কিন্তু দর্শক শ্রোতা পাঠকের সাথে আমাদের গ্যাপ থেকে যাবে। যেমন আমরা রিসেন্টলি কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখছি যে টেলিভিশনের কলাকুশলীরা তারা বলছেন যে একটা টেলিভিশন প্রোগ্রাম, এই যে ডাবিং করে বিদেশি টেলিভিশন প্রোগ্রাম দেখানো বন্ধ করতে হবে, তাতে নাকি তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তো এখন আমরা যদি তার সাথে দেখি যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কিভাবে কিভাবে রিয়্যাক্ট করছে ওর, মানে সাধারণ দর্শক যারা, সোশ্যাল মিডিয়া একটা অ্যাটলিস্ট আমাদের একটা ক্ষেত্র হয়েছে যেখানে আমরা তার মনোভাব জানতে পারি। সাধারণ এখানে এসে সবাই রিয়্যাক্ট করছে যে আপনারা আমাদেরকে বাধ্য করবেন নাকি, আপনারা যেটা করবেন আপনারাও করেন, আপনারা প্রোগ্রাম, আমরা তো প্রোগ্রাম দেখতে চাই, আপনারা এরকম প্রোগ্রাম তৈরি করেন। তো এই যে দর্শকের নিড, যে তারা এটা দেখতে চায়, সেটাকে আমরা জোর করে বন্ধ করে রাখছি। যেমন ধরা যাক যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা প্রোটেক্ট করছি কি, যে আমরা ছবি আমদানি করছি না, কিন্তু তাতে কি আমরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পেরেছি? এবং এখনো পর্যন্ত এটা কোনো ধরনের গবেষণা করা হয়নি যে 80-র দশকের পরে কি কোন কোন জিনিস আসলে মানুষ স্যাটিসফাইড হয় না, আনস্যাটিসফাইড হয়ে তারা এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ এটা তো বহু লোকে হলে যেত, ফলে ওই জায়গাটার খুব বেশি উত্তর জানা নেই। আপনি যেটা বললেন যে টেলিভিশন মিডিয়ারও একই অবস্থা, খুব দ্রুত 15 বছরের মধ্যে আমরা অনেক বড় হয়ে গেছি, 3 থেকে 27টি চ্যানেলে চলে এসেছি। কিন্তু এইখানে কি দেখতে চায়, সেখানে মূল উপাদানগুলি কিরকম চায়, কতক্ষণ দেখতে চায়, সেগুলি নিয়ে কিন্তু কোনো, আমরা আমাদের মতো সবকিছুতেই সিদ্ধান্ত নিচ্ছি। বিজ্ঞাপন কতক্ষণ সে দেখতে খুশি হবে, কতক্ষণ আর দেখতে চায় না, আমাদের কোনো আসলে পুরোটাতেই আপনি দেখছি যে আমরা কিন্তু যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেগুলি কিন্তু রিসার্চ বেসড না। এগুলি আমরা যেটা ভাবি সেটা যে কোনো ক্ষেত্রেই অনেক বেশি সত্য। তো এই ধরনের, তার মানে যদি এই ধরনের সিস্টেম্যাটিক নলেজের প্রতি যে অনীহা, সেটা যদি আমরা একটা পুরো একটা সমস্যা হিসেবে দেখি, তাহলে দেখব যে আমরা এমনকি যতই বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করি একটা গবেষক মন তৈরি করার জন্য, তাদেরকে দিয়ে গবেষণা করার জন্য, সে যখন তার ইমিডিয়েট রেজাল্টটা পাচ্ছে না, যে এই গবেষণা যে সে করবে সেটা সে কাজে লাগাতে পারবে না, সেটা প্রকাশ করতে পারবে না, বা এটার জন্য সে কোনোভাবে রিওয়ার্ডেড হবে না, এমনকি গবেষক হিসেবে যে সামাজিক খ্যাতি সেটাও পর্যন্ত সেটা নেই। পর্যন্ত যদি তার না থাকে, তাহলে কিন্তু আমরা এর বিস্তার আর ঘটাতে পারবো না গবেষণা মনোভাবে। আবার আরেকটা বিরতিতে যাব, ফিরে আসছি একটু পরে। আজকের বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাজ্জাদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে মানে ইন্ডাস্ট্রির দিক থেকে গবেষণা বা নিজেদেরকে বোঝার জন্য চেষ্টা, এটা কতটুকু দেখেন আমাদের আশেপাশে? এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে আসলে সেই চেষ্টাটা নাই, ইন্ডাস্ট্রির মধ্যে থেকে একদমই নাই। কিন্তু ইন্ডাস্ট্রি পিপল হচ্ছে যে নিজে মোটিভেটেড হয়েও কিন্তু হচ্ছে যে এই গবেষণাগুলো করতে পারে। আমি যেহেতু অনেকটা দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি ইন্ডাস্ট্রিতে থাকা অবস্থায় ফিল করেছি যে গবেষণা বিষয়টা সম্ভবত বেশ একটা জটিল এবং একাডেমিক বিশাল একটা জ্ঞান আমাকে দরকার হবে, বা হচ্ছে যে সেই জ্ঞানটা তো আমার নাই যদি স্ট্রাকচারালি। কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রফেশনালি যারা আছে সবাই যে গণযোগাযোগ মাধ্যমেই পড়ে এসেছে সেরকমও নাও হতে পারে, এবং সেটা দরকারও। হ্যাঁ, একজন যদি আইটি নিয়ে কাজ করে, গিয়ার চেঞ্জ করলেন, এটা আপনার কাছে কি রকম মনে হয়েছে যে আসলে কতটুকু? হ্যাঁ, সেই জায়গা থেকে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলার চেষ্টা করছি যে আমি দেখলাম যে যখন মানে প্রফেশনাল ছিলাম তখন ধারণা করতাম যে গবেষণা বিষয়টা খুবই জটিল। কিন্তু আমি কিন্তু হচ্ছে যে গণযোগাযোগ পড়ে আসিনি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পদার্থবিজ্ঞান, আমি একদমই হচ্ছে সায়েন্সের থেকে হচ্ছে, সেখান থেকে এসে হচ্ছে যে ফিল্মের উপর কিছু পড়াশোনা করলাম। তারপরে হচ্ছে যে যখন এই গবেষণা মাধ্যমে আসলাম, আমি কিন্তু প্রথমে অনেকটাই ভীত ছিলাম যে হচ্ছে যে গবেষণা বিষয়টা আমাকে দিয়ে হবে কিনা। কিন্তু যখন হচ্ছে যে আমি দেখলাম যে ইটস নট দ্যাট ডিফিকাল্ট, মানে আমাকে হচ্ছে যে প্রথমত সিস্টেমটা বুঝতে হবে যে আসলে উপায়গুলো কি। আমাকে কিন্তু সব কিছু জানতে হবে তা না, আমাকে জানতে হবে যে আমাকে কি কি জানতে হবে, এবং যখন আমি যে বিষয়টাকে নিয়ে কাজ করব তার আশেপাশে আসলে এই বিষয়ে কি কি কাজ হয়েছে, এবং সেইটা জানা আমার মনে হয় যে আগে যতটা ডিফিকাল্ট ছিল এখন কিন্তু ততটা ডিফিকাল্ট না। আমরা গুগল স্কলার ব্যবহার করে বা বিভিন্ন হচ্ছে যে মানে একটা ডিসিপ্লিন ওয়েতে বিভিন্ন জায়গায় সাজানো আছে।
সো এখন জিনিসগুলো পাওয়াও খুব ডিফিকাল্ট না। সো একজন প্রফেশনাল তার জায়গা থেকে একদম সেলফ ইন্সপায়ার্ড হয়েও হচ্ছে যে সে গবেষণায় আগ্রহী হয়, কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে যে মানে এটা করে সে করবে কি, সে যখন ফিল করবে যে তার যে কাজ, যে তার যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে সেটাকে ব্যবহার করে সে তার উৎকর্ষ বাড়াতে পারবে। এবং উৎকর্ষ বাড়াটা কখন দরকার, যখন সে হচ্ছে একটা প্রতিযোগিতার মধ্যে পড়বে। প্রতিযোগিতাটা এখন যেহেতু ইন্ডাস্ট্রি বড় হয়েছে, প্রতিযোগিতার মধ্যে সে এখন পড়বে। তাহলে কি সাজ্জাদ ভাই যে ইন্ডাস্ট্রিকেই আসলে এগিয়ে আসা উচিত যাতে গবেষণার প্যাট্রোনাইজ তারা করতে পারেন? ইন্ডাস্ট্রিকে তো এগিয়ে আসতে হবেই। আমি বলছি যে ইন্ডাস্ট্রি যতক্ষণ এগিয়ে আসতেছে না, যতক্ষণ ইন্ডাস্ট্রি বুঝতে পারছে না যে আসলে তার এটা কি দরকার, ততক্ষণ কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। জি, বা সাজ্জাদ ভাই, হচ্ছে যে একটা জায়গায় পৌঁছে যায়, তারপর হচ্ছে যে আমাকে ইন্ডাস্ট্রিকে বুঝাইতে হবে যে কে এইটা কিন্তু তুমি যদি না নাও তাহলে হচ্ছে অন্যরা নিয়ে অলরেডি এটা দিয়ে হচ্ছে যে ব্যবসা তার একটা নতুন জায়গায় নিয়ে যাবে। এইটা যখন দেখবে তখন তারা ইন্ডাস্ট্রি অবভিয়াসলি এর মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করবে। সাজ্জাদ ভাই, আমরা মফিজুর রহমান স্যারের কাছে যাব। স্যার, 5টি ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে সম্মেলন। একটু জানতে চাই যে ভবিষ্যতে পরিকল্পনা কি, বা এই ঘোষণাগুলির কি ধরনের রিফ্লেকশন থাকবে সেই কাজে? না, সেটা তো অবভিয়াসলি যে আমাদের অবজারভেশনগুলো এই ঘোষণার মধ্য দিয়ে আমরা প্রকাশ ঘটিয়েছি। সেটা যে আমাদের প্রত্যাশার জায়গাটা, যে এক হলো যে আমরা কি দেখলাম, অবজার্ভ করলাম, যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে গবেষণার একটা বহুমাত্রিকতা লাভ করেছে। তারপরে আমরা ফিল করেছি যে এটা তো শেষ হয়ে যাওয়ার বিষয় নয়, কিন্তু নিত্য নতুন বিভিন্ন বিষয়, সমাজ তো আর স্ট্যাগনেন্ট হয়ে থাকবে না, প্রযুক্তি তো স্ট্যাগনেন্ট হয়ে থাকবে না, তাই না? সবকিছুই তো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে থাকবে। অতএব সবসময় এই গবেষণার প্রয়োজনীয়তা কিন্তু রয়ে গেছে। তো সেই জায়গায় ইয়ে করতে গিয়ে আমরা যেটা যে আমাদের উপলব্ধি যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং বাড়ানো। আসলে নেটওয়ার্কিং এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই অর্থে যে যেটা সাজ্জাদ সাহেব বলছিলেন যে ম্যাটেরিয়াল, আমাকে ম্যাটেরিয়াল কালেকশন করতে হবে। আমাদের এখানে কিন্তু এটা একটা বড় সমস্যা যে আমাদের আর্কাইভাল যে ইয়েটা, যে নলেজ আমাদের বিভিন্ন জায়গায় স্ক্যাটারলি যা কিছু প্রডিউসড হোক, সেটা কিন্তু আমরা খুব প্রপার আর্কাইভিং হয় না। আর প্রপার আর্কাইভিং না হওয়ার কারণে সেই ইউজার কিন্তু খুঁজতে গিয়ে সে পায় না, অথবা খুঁজতে তার সেই এত বেশি যন্ত্রণা হয়, এত জায়গা তাকে ঘুরেঘুরি করতে হয়, এক পর্যায়ে সে হতাশ হয়ে ওটাকে ছেড়ে দেয়। এই জন্য আপনি দেখবেন যে একজন নতুন গবেষকও যখন একটা গবেষণা করে, এর আগে হয়তো এই বিষয় নিয়ে 20টা কাজ হয়েছে, কিন্তু তার কাছে একটা কাজেরও রেফারেন্স নেই। তার মানে এটা কি, যে অতীতেও কাজ হয়েছে সেই বিষয়ে, কিন্তু তার কাজেও অতীতের কাজগুলো রেফারেন্স নাই। তার মানে আমাদের আর্কাইভিং এর দুর্বলতা। আমাদের ওই গবেষকও ওইভাবে হতাশ হয়ে গেছেন, যেগুলো আমি খুঁজে পাচ্ছি না। তো এই বিষয়গুলোকে যদি আমরা মিট করতে চাই, তাহলে আমাদের যে স্কলারদের মধ্যে, গবেষকদের মধ্যে নেটওয়ার্কিংটা খুব নেটওয়ার্কিং বাড়াতে হবে। স্যার, আমার সময় একদম শেষ হয়ে গেছে। গীতি আপা, আপনার কাছে 1 মিনিটে একটু জানতে চাই যে এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যে আমরা একটা একসঙ্গে কাজ করার কথা বলছি, সেইটা কিভাবে করা সম্ভব, খুব সংক্ষেপে? আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি মানে একটা আধুনিক ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে যে তার এটা করা দরকার, একটা প্রতিযোগিতামূলক জায়গায় যে তাকে কম্পিট করতে হচ্ছে কিন্তু এখন। এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু এক্সিস্ট করবে না, কেননা দর্শক তাকে আর গ্রহণ করবে না, তার এত বেশি সুবিধা রয়েছে, এত কিছু পাওয়ার। তো সেই উপলব্ধিটা থেকে কিন্তু ইন্ডাস্ট্রিকে চিন্তা করতে হবে যে যেখানে নলেজ প্রোডাকশনগুলি হতে পারে সম্ভাব্য জায়গা, তার মানে যে বিশ্ববিদ্যালয়, তার মানে যে কোনো ফোরাম করে। এবং আমি যে মফিজুর রহমান যেটাকে বলছেন যে আমাদের মধ্যে নেটওয়ার্কিং, একই নেটওয়ার্কিং, অর্থাৎ আমরা দুই পক্ষই বুঝতে হবে, এখন আমরা বিচ্ছিন্ন আছি, দুই পক্ষকেই বুঝতে হবে আমাদের গবেষণা দরকার, এবং আমরা একজন এটা আসলে সাস্টেইনেবিলিটি কোশ্চেন, এবং সাস্টেইনেবিলিটি কোশ্চেনের জন্য একসঙ্গে আমাদের একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এ ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।